আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপাই। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে কয়েক জেলা প্লাবিত, সীমাহীন ভোগান্তি। ফেনীতে 2 উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত। 65 বছর থেকে শিক্ষকরা আজীবন পেনশন পাবেন, সরকারের ব্যাখ্যা। কর্মবিরতিতে অচল বিশ্ববিদ্যালয়। রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান, আইইডি বোমা উদ্ধার, পাওয়া যায়নি কাউকে। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। দেশ জুড়ে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে নেত্রকোনায় সড়ক ভেঙে ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করছে। এতে অন্তত 15টি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় গত 24 ঘন্টায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দর্শক, এবারে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত আছেন মিশু দে। মিশু, বন্যার কারণে সাজেকে কতজন পর্যটক আটকা পড়েছেন, আর জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। নিপা, গত যে 3 দিনের বৃষ্টি, সেই 3 দিনের বৃষ্টির ফলে রাঙামাটির বাগাছড়ি উপজেলা আর কাঁচালং নদীর যে কাঁচালং নদীর উপর দিয়ে পাহাড়ি ঢল বয়ে যাওয়ার কারণে গতকাল মধ্যরাত থেকে রাঙামাটির বাগাছড়ি উপজেলা সদর সহ এর আশপাশে যে সকল নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হতে শুরু করে। এছাড়াও সাজেকের যে বাগেরহাট সড়ক এবং দিঘিনালা সড়ক, এই সড়কগুলোতে বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে সাজেকে প্রায় শতাধিক পর্যটক আটকা পড়া রয়েছে। তবে এই পর্যটক আটকা পড়ার যে ঘটনা, এখানে পর্যটকদের সংখ্যা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সাজেক কটেজ মালিক সমিতির সূত্রে আমাদের জানিয়েছেন যে সাজেকে প্রায় 7 থেকে 8 শতাধিক পর্যটক আটকা পড়েছেন, কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 1 শতাধিক পর্যটক সেখানে আটকা পড়া রয়েছে। এছাড়াও যদি বৃষ্টি ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে সাজেকে বৃষ্টি কমেছে, যদি কয়েক ঘন্টা বৃষ্টি বন্ধ থাকে তাহলে সাজেকের পর্যটকদের সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসবেন, তাদের নিজ নিজ গন্তব্যে তারা সকালের মধ্যে চলে যেতে পারবেন। সাজেকের যে ঘটনাটি হয়ে থাকে, অতি বৃষ্টির ফলে সাজেকে বাগেরহাট সড়কে পাহাড়ি ঢল নেমে সড়ক চলাচল প্রতি বছরেই আমরা বিভিন্ন সময় দেখি বন্ধ হয়ে যায়, যার বৃষ্টি বন্ধ হওয়ার 4 থেকে 5 ঘন্টার মধ্যে আবার কিন্তু পানিগুলো নামতে শুরু করে, তখন সড়ক যোগাযোগ আবারও ঠিক হয়ে যায়। অপরদিকে বাগাছড়ি সদরসহ যে সকল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখানে প্রায় 10,000 মানুষ পানিবন্দী রয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। এছাড়াও স্থানীয় সূত্রে আমরা জানতে পারি যে বাগাছড়ির কাঁচালং নদীতে পাহাড়ি ঢল নামতে শুরু করেছে, যার ফলে দিন দিন জলাবদ্ধতা আরও বৃদ্ধি পাচ্ছে। বাগাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার আমাকে জানিয়েছেন বাগাইছড়িতে 55টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, তবে দুপুর পর্যন্ত সেই সকল আশ্রয়কেন্দ্রে কেউ আশ্রয় না নিলেও তিনি জানিয়েছেন যদি জলাবদ্ধতা বৃদ্ধি পায় তখন সেখানে প্রার্থীরা সেখানে আশ্রয় নেবেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। মিশু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। হবিগঞ্জের হাওর এলাকায় বন্যার পানিবন্দী অবস্থায় আছেন হাজারো মানুষ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ঘর থেকে বের হওয়ার একমাত্র উপায় নৌকা। এরই মধ্যে হাটে বেড়েছে নৌকা কেনাবেচা, ব্যস্ততা বেড়েছে কারিগরদেরও।
বন্যার কারণে চরম দুর্ভোগে রয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার 25টি গ্রামের প্রায় 30,000 মানুষ। এই অবস্থায় ঘর থেকে বের হতে স্থানীয়দের নৌকাই একমাত্র ভরসা। প্রতিটি বাড়িতেই বাঁধা একটি করে ডিঙ্গি নৌকা। হাওরে সারা বছর জুড়ে নৌকার ব্যবহার থাকলেও বন্যার সময় ডিঙ্গি নৌকার কদর বেড়ে যায় বহুগুণ। আশপাশের বিভিন্ন এলাকা থেকে ডিঙ্গি নৌকা কিনতে নবীগঞ্জের বিভিন্ন নৌকার হাটে জড়ো হচ্ছেন ক্রেতারা। পানি উঠছে বাড়ি ঘরও, এই বাড়ি সেই বাড়িতে যাওয়া হয়, গরু বাছলে খুব যন্ত্রণায় আছি বা খুব কষ্টে আছি। এর লাগে আমরা আইসি নৌকা কিনতাম। দাম চাইতেছে 10,000 টাকা। এখন আমরা যে কান পারি কমাইয়া দিকে কাজা নেওয়া যায় কিনা। কাঠের মান ভেদে 20 থেকে 24 ফুটের প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে 4,500 থেকে 10,000 টাকায়। সাদিপুর থেকে আসতেছে, সিলেট থেকে আসতেছে, ফেজিগঞ্জ থেকে আসতেছে। আমাদের মানুষের বাড়ি ঘরে পানি উঠে, এর জন্য নৌকা কিনার লাগিয়ে আয়। আমরা ব্যবসা করি, কোনোটাত লাভও করি, কোনোটাত লসও করি। বিভিন্ন খরচ তিন মিলাইয়া বিক্রি করে যাওই পাওয়া যায়। ওই যে কইলাম আগে যে বললাম, এই তো একটা নৌকা আমাদের 200-300 টাকা মিলে। চাহিদা মেটাতে নৌকা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। প্রতিদিন বাজারে 1 থেকে 150 ডিঙ্গি নৌকা বিক্রি হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবারে আবারও বন্যা পরিস্থিতির খবরে ফিরতে চাই এবং বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি ফেনী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, ফেনীর কয়টি এলাকা প্লাবিত হয়েছে আর সেসব স্থানে দুর্গতরা কোনো সহায়তা পাচ্ছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের 10টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল মুহুরী ও কহুয়ার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, বাঁধের 5টি স্থানে ভাঙন দেখা দেয় 10টি গ্রাম প্লাবিত হয়। এই গ্রামগুলোর ফসল বিভিন্ন ধরনের ফসল এগুলো ভেসে গেছে। ইতিমধ্যেই বন্যার কারণে এখানকার যে এইচএসসি পরীক্ষা চলছিল, এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে কবে এই পরীক্ষা আবার নেওয়া হবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আজকে দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উনি এই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। তার সাথে ফেনী 2 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী, নাসিম ও ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তারা ভাঙনস্থল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ইতিমধ্যেই বন্যার পানিতে ফুলগাজী বাজারের একটা অংশ তলিয়ে গেছে এবং ফেনী পরশুরাম যে সড়কটি রয়েছে, সে আঞ্চলিক সড়কটি সেটিও পানিতে তলিয়ে রয়েছে, ফলে যান চলাচল করতে পারছে না। তো এখানকার যে মানুষের প্রতি বছরই এখানকার 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল এবং ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়, মানুষের ঘরবাড়ি সহ ফসলি জমির ফসল তলিয়ে যায়। কিন্তু এই ভাঙন রোধের জন্য, অর্থাৎ এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নতুন করে নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। এখনও বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ হয়নি। নির্মাণের জন্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি যদি নির্মাণ হয় তাহলে এলাকাবাসীর যে দীর্ঘদিনের দাবি, তাদের এই এলাকার যে এই দুর্গতি, তাদের এই যে কষ্ট, এই কষ্ট থেকে তারা রেহাই পাবে, এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। একই দাবিতে দেশের 35টি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এতে 1 জুলাই থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও পাঠদান বন্ধ রয়েছে। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন। এক্ষেত্রে সরকার আইনের প্রয়োজনীয় সংশোধন করবেন। তবে প্রত্যয় স্কিম স্থগিত করে সার্বিকভাবে মূল্যায়নের আহ্বান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের।
দেশে বর্তমানে 403টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 90টির মতো প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে। অবশিষ্ট প্রতিষ্ঠান কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের আওতাধীন। গত 1 জুলাই থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গ প্রতিষ্ঠানসমূহের জন্য প্রত্যয় স্কিম চালু করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনা। তবে প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আপত্তি জানিয়ে আসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বন্ধ রেখেছে পাঠদান ও অন্যান্য কার্যক্রম। তাদের দাবি, এই স্কিম চালু হলে অবসরের পর বিদ্যমান সুবিধার বেশ কিছু সংকুচিত হবে। এদিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, 30 জুন 2024 পর্যন্ত যেসব শিক্ষক ও কর্মচারী চাকরিরত আছেন তারা আগের মতোই সকল পেনশন সুবিধা প্রাপ্য হবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ 65 বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন। নতুন পেনশন স্কিমের পুরো বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। এই যে একটি মুখোমুখি অবস্থানে তৈরি করেছে, এই জিনিসটিকে আমরা মনে করছি যে এটি পুনর্মূল্যায়িত হওয়া উচিত এবং নতুন এই খণ্ডিত প্রজ্ঞাপন জারি না করে সম্পূর্ণটা মূল্যায়ন করে এটি প্রয়োগ করার আগে এটি স্থগিত করা হোক। আমাদের 60 বছরের জায়গায় 65, এটা তো হতেই হবে, কিন্তু আসল আমাদের যে দাবিগুলো সেখানে কিন্তু অ্যাড্রেস করা হয় নাই। যেটা যেমন হচ্ছে ধরেন গ্র্যাচুইটি, আমরা যে এককালীন টাকা পাবো সেটার কথা এখানে বলা নাই। আমাদের যে এখন পুরো পেনশনটা দেওয়া হয় সরকারিভাবে, আমাদের বেতন থেকে কাটা হয় না, সেটা যে প্রত্যয় স্কিম আছে সেটা তো কিছু বলা হয় নাই। প্লাস এই জিনিসটা আমাদের দাবি তো হচ্ছে এটা প্রত্যাহার করা, যে আমরা যেখানে আছি সেখানেই থাকবো। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সরকারি 12 লাখ, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থার 4 লাখ এবং পেনশনে যাওয়া অবসরভোগী 7 লাখ সহ 23 লাখ লোক পেনশনের আওতাভুক্ত। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, BREB ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের দাবিও তাদের। দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে এই কর্মবিরতি পালন করছে। আন্দোলনকারীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতি দেশের প্রায় 4 কোটি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে। BREB দ্বারা নিয়ন্ত্রিত এসব সমিতির কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিয়ত নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা জানান, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদবি, বেতন ভাতা ও বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 4 তলা একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। অভিযানে 3টি IED বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। তবে এই সময় কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এর আগে সকাল 10:30 থেকে 4 তলা বাড়িটি ঘিরে রাখে অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা বলছে পুলিশ, কিন্তু কাউকে পাওয়া যায়নি। পাওয়া গেছে কিনা এমনটিও বলা হচ্ছে যে পাওয়া যায়নি। তবে কি জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিনা, এ বিষয়ে পুলিশ কি বলছে? কিছুক্ষণ আগেই কিন্তু যে বোমার যে IED সরঞ্জাম এবং এগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে এখানে বিস্ফোরণ ঘটিয়ে। সেই বিষয়ে কিন্তু অভিযান শেষে কিছুক্ষণ আগেই যে অ্যান্টি টেররিজমের যে SP অপারেশন রয়েছেন সানোয়ার হোসেন, তিনি কিন্তু ব্রিফিং করেছেন গণমাধ্যম কর্মীদের। তিনি যে বিষয়টি জানিয়েছেন, এখানে মূলত তারা একটি ঘাঁটি গেঁটেছিলেন, এখান থেকে তারা যে বোমা তৈরি সরঞ্জাম এবং বোমা কিন্তু তারা তৈরি করতেন। তবে এখানে তারা কিন্তু কোনো জঙ্গি সদস্যকে তারা পায়নি এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, এর আগে গত মাসে নেত্রকোনায় যে তারা ডেন একটি অভিযান চালিয়ে এবং কক্সবাজার অভিযান চালিয়ে একজন নারী সদস্যকে আটক করেছেন। তার তথ্যের ভিত্তিতেই তারা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ এই এলাকাটি থেকে নজরদারি করেছেন এবং সেই সব তথ্য পর্যালোচনা করে এখানে তারা আজকে সকাল 10:30টায় কিন্তু তারা এখানে অভিযান শুরু করেন অ্যান্টি টেররিজমের। তারপরে কিন্তু সোয়াটের টিম এবং জেলা পুলিশের টিম এখানে যুক্ত হন। সেখানে তারা বেশ কিছুক্ষণ বাড়িটি ঘেরাও করে রাখেন এবং ঘেরাওর এক পর্যায়ে দুপুর 1:30টার দিকে তারা কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং প্রবেশ করার সাথে সাথে তারা কিন্তু বোম এক্সপার্ট যারা রয়েছেন অ্যান্টি টেররিজম তাদের সাথে নিয়ে প্রবেশ করেন। প্রতিটি ঘর তারা তল্লাশি করেন। এখানে যারা রয়েছেন, এই বাড়িটি মূলত সৌদি প্রবাসী জাকির হোসেনের, তিনি মূলত এখানে থাকেন না, তিনি
মূলত এই বাড়িটি ভাড়া দিয়েছেন। এখানে যারা ভাড়াটিয়া রয়েছেন তাদের নিরাপদ স্থানে তারা সরিয়ে নিয়ে যান এবং এই ভবনের 4তলা ভবনের 3য় তলায় যে একটি কক্ষ রয়েছে সেই কক্ষে কিন্তু এই বোমার তারা কিন্তু সরঞ্জাম পেয়েছেন এবং বোমার আইইডি তারা পেয়েছেন। একটি বোমা কিন্তু তারা প্রথমে যে 3য় তলায় বিস্ফোরণ ঘটান, নিষ্ক্রিয় করেন এবং পরবর্তী 2টি বোমা কিন্তু এই খোলা মাঠটিতে কিন্তু তারা নিষ্ক্রিয় করেন। তবে এখন পর্যন্ত এই জঙ্গি সংগঠনটি আসলে কোন সংগঠন এবং কারা রয়েছিলেন সেই বিষয়টিতে এখন তারা জানাতে চাচ্ছেন না তদন্তের স্বার্থে, এবং এই বিষয়ে তারা তদন্ত করে এই কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে রূপগঞ্জের জঙ্গি আস্তানার সর্বশেষ। গৌতম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে কেওবা স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে মুরাদপুর এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে রাশেদ নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাশেদ বন্দর থানাধীন বড়পোল এলাকার বাসিন্দা। পুলিশ জানায় ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত মোটরসাইকেল থেকে পড়ে যায় রাশেদ। এই সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে বেলাল হোসেন ও তার 2 ভাই সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 10টি দেশীয় অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া বেলাল ডাকাত দলের সর্দার এবং তার 2 ভাই কামাল আহমেদ ও আব্দুল মালেক এবং অন্যজন নুরুল আমিন ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ভোক্তা পর্যায়ে 12 কেজিতে এবার 3 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রাজধানীতে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়। ঘোষিত নতুন দর সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হবে। জুলাইয়ের জন্য প্রতি 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 1366 টাকা। গত জুনে দাম ছিল 1363 টাকা। সংস্থাটি জানিয়েছে এলপিজির আমদানি মূল্য অপরিবর্তিত থাকলেও ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় দাম কিছুটা বেড়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশ সংক্রান্ত আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি 3 মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার একটি রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। সম্প্রতি কিছু সরকারি কর্মকর্তার পাহাড়সম সম্পদের খবর বেরিয়েছে। 1-2 জন নয়, একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন নড়ে চড়ে বসেছে। অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত আইন বাস্তবায়নে উচ্চ আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। বিষয়টি নিয়ে দায়ের করা রিটের শুনানি হয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। শুনানিতে আদালত মন্তব্য করে বলেছে, দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায়। যে কোনো উপায়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে হবে। প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক সহ 10 বিবাদীকে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বরিশালে মেঘনায় কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না। এতে চাহিদা অনুযায়ী আহরণ ও সরবরাহ না থাকায় ইলিশের দাম বেড়েছে। পাশাপাশি সাগরেও মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় দুর্ভোগে জেলেরা।
সাগরে চলছে ইলিশ সহ মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, ভরসা তাই নদীর ইলিশ। তবে মেঘনা নদীতে মাছ শূন্য জাল টেনে তুলছেন জেলেরা। আড়তদাররা জানান, চাহিদা অনুযায়ী আহরণ কম থাকায় ইলিশের মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আড়তে ৫০০ গ্রামের ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে ৪০,০০০ টাকায়, আর ৭০০ থেকে ৯০০ গ্রামের ৬০,০০০ টাকায় এবং ১ কেজি ওজনের প্রতি মন ইলিশ ৭০,০০০ টাকা দরে পাইকারি বিক্রি করা হচ্ছে। কেজির মাছ চলে ১৬০০-১৭০০ টাকা কেজি, কেজির মাছ, আর কেজির উপরে গেলে ২০০০। বাজার পরিস্থিতি হলে যে এখন তো মাছ কম। এলসি মাছ ৬১-৬২, কেজি মাছ ৬৬-৬৮, ১২০০ গ্রাম ৭২-৭৩,০০০ টাকা। ক্রেতারা জানান, ইলিশের বর্তমান বাজার দর ক্রয় ক্ষমতার বাইরে। মাছটা কিনতে ইলিশ মাছ, কিন্তু মাছের দাম অনেক বেশি, এই জন্য কিনতে পারতেছি না। তারা মধ্যবিত্ত, তারা এখন বর্তমানে ইলিশ মাছের চারপাশেও নাই, কারণ অনেক দাম বেশি। আমাদের দেশে ইলিশ আমরা খাইতে পারতেছি না। মৎস্য বিভাগ জানায়, ইলিশ এখনো সাগর থেকে নদীতে প্রবেশ করেনি। আশা করা হচ্ছে কিছুদিন পরে নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। কারণ আমাদের নদীতে জোয়ার এবং পানির চাপ ও স্রোত বাড়লেই আমাদের ইলিশ আসবে। আমাদের বিশ্বাস আমরা এটা এই লক্ষ্যমাত্রাটা পূরণ করা সম্ভব হবে। এবছর জেলায় ৪৫,০০০ মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা জানিয়েছে মৎস্য বিভাগ। দীপ্ত, বার্তা কক্ষ। এবার জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রবল বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে সরকারিভাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানায় ২ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দেহরাদুন, উধম সিংহনগর, নৈনিতালে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে দিল্লি আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের ফলে পানি বেড়েছে ভারতের পূর্বাঞ্চল সিকিমেও। সেখানকার ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাপক ধস নামায় অন্য রাজ্যের সাথে সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিস্তা সংলগ্ন পশ্চিমবঙ্গের একাধিক জেলার নিচু এলাকার জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে গঙ্গার পানি। এবারে জানিয়ে দেব খেলার খবর। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল পাকাপোক্ত করতে বুধবার সকাল ৭টায় কলম্বোর মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে 0-0 ড্রয়ের পর প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে শেষ ৬০-এ ১ পা দিয়ে রেখেছে ব্রাজিল। তবে দুশ্চিন্তায় বিষয় প্রতিপক্ষ কলম্বিয়া। অন্য ২ দলকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে আছে, তাই লড়াইটা খুব সহজ হবে না ভিনি রদ্রিগোদের জন্য। ইউরো কাপের কোয়ার্টারে ওঠার মিশনে রাতে রোমানিয়ার বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। ডি গ্রুপে ১ জয়, ১ হার আর ১ ড্র নিয়ে তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ 16-এ ওঠে ডাচরা। তাদের প্রতিপক্ষ রোমানিয়া ই গ্রুপে শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে শেষ ১৬তে। ২০০৮ ইউরোর বাছাই পর্বে রোমানিয়ার বিপক্ষে কোনো ম্যাচই জিততে পারেনি নেদারল্যান্ডস। তবে মূল পর্বের খেলায় জয় পায় রোনাল্ড কোমানের শিষ্যরা। আরেক ম্যাচে রাউন্ড অফ 16-এ অস্ট্রিয়া লড়বে আসরের চমক দেখানো তুর্কিদের বিপক্ষে। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। টানা বৃষ্টিতে কয়েক জেলা প্লাবিত, সীমাহীন ভোগান্তি। ফেনীতে ২ উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত। ৬৫ বছর থেকে শিক্ষকরা আজীবন পেনশন পাবেন, সরকারের ব্যাখ্যা। কর্মবিরতিতে অচল বিশ্ববিদ্যালয়। রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান। আইইডি বোমা উদ্ধার, পাওয়া যায়নি কাউকে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।